আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে সাথে রয়েছে বড় বরণের শাকিল হাসান মৃদুল। আজকে আমরা সাধারণ জ্ঞানের আরেকটি স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে শুধুমাত্র বিউপির জন্য। তো আমরা এই যে কোশ্চেন সলভ করতেছি, এই কোশ্চেন সলভের মাধ্যমে আমরা বিউপির যে প্রশ্নের প্যাটার্ন, এইটার মাধ্যমেই প্রথমে একটু সরি বলে নিচ্ছি, আমার গলাটা একটু ধরে এসেছে, আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন, তাই আমি আবার বারবার রিপিট করব। তো প্রথমেই জানতে চাইবো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান, দ্রুত। আমরা খুব দ্রুতই মূল ক্লাসে চলে যাব। আর যারা যুক্ত হয়েছো তারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা যুক্ত হয়েছো তারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও, যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। হ্যাঁ, কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা যুক্ত হয়েছে। সবকিছু ক্লিয়ার আছে কিনা এইটা একটু আমাকে জানিয়ে দাও। সবকিছু ক্লিয়ার রয়েছে কিনা এইটা আমাকে একটু জানিয়ে দাও দ্রুত সময়ের ভিতরে। আমরা খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে প্রবেশ করব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অল্প সময়ের ভিতরেই মূল ক্লাসে প্রবেশ করব। এই যে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো, এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা বিউপির যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এইটা সম্পর্কে একটা ধারণা পাবে। আর আমি পড়ানোর ক্ষেত্রে বাংলা ইংরেজি দুইটোই কি মিক্সড করে পড়াচ্ছি, জানো তোমরা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে এইগুলোতেও তোমরা সাধারণ জ্ঞানে ভালো করতে পারো। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, যারা এখনো যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমি এখনই ক্লাসটা শুরু করছি। খুব অল্প সংখ্যক যুক্ত হয়েছে আমরা, বাকিরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দ্য লার্জেস্ট ক্যাশ ক্রপস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি? দ্রুত একটু উত্তর করে ফেলো। আর যারা ক্লাসটা শেয়ার করোনি একটু ক্লাসটা শেয়ার করে ফেলো। যাদের ক্লাসটা ভালো লাগে তারা হচ্ছে ক্লাসটা শেয়ার করে রাখো এবং তোমার বন্ধুদের একটু মেনশন করে দাও, যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। আমিও আমার জায়গা থেকে ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি। দ্রুত ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল, মানে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। আর এই ফসল থেকে কি ধরনের বা কৃষি থেকে কি ধরনের প্রশ্ন হয় এইটা আমাদের জানতে হবে। কৃষি থেকে কি ধরনের প্রশ্ন হয়? কৃষি থেকে প্রশ্ন হয় যে কৃষির যে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলো আছে এইগুলো থেকে হয়। তারপর কোনটা কোন মৌসুমী ফসল এবং এই ফসলগুলোর উন্নত জাত, এই তিনটা জায়গা থেকে কিন্তু কৃষির প্রশ্নটা হয়ে থাকে। এখনো অনেকে যুক্ত হয়নি, তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও আর এই প্রশ্নটার উত্তর করে দাও সবাই। আর আমার কথা যদি বুঝতে কষ্ট হয় একটু আমাকে বলিও, আমি সেটা আবার রিপিট করব। যারা এখনো যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও এবং এই প্রশ্নের উত্তরটা কি হবে দ্রুত উত্তর করে দাও। আর আমি এইটা নিয়ে যেই জায়গা থেকে প্রশ্ন আসে, তাহলে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ ভার্সিটি অ্যাডমিশনের জন্য। সকল বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই তিনটা জায়গা থেকে। এক হচ্ছে কৃষির গবেষণা কেন্দ্র, দুই হচ্ছে কৃষির উন্নত জাতের ফসল এবং কোনটা কোন মৌসুমী ফসল। তাহলে এইটা একটু উত্তর করে দাও দ্রুত। এইটার উত্তরটা কি হবে? বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। যেমন কৃষির উন্নত জাত যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কয়েকটা জাত আছে পরীক্ষায় বেশি আসে, যেমন ধান, আম, তারপর হচ্ছে তুলা, সরিষা, গম, এইগুলো। এইভাবে প্রশ্ন আসে পরীক্ষায় যে নদী ছাড়া যমুনা কিসের উন্নত জাত? যমুনা এটা হচ্ছে মরিচের উন্নত জাত। যমুনা হচ্ছে মরিচের উন্নত জাত। তারপর এইগুলো ছাড়াও আরো আছে যেগুলো হচ্ছে নদী ছাড়া পদ্মা কিসের উন্নত জাত? পাখি ছাড়া দোয়েল, এগুলো কিসের উন্নত জাত? পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে।
সবাই দ্রুত উত্তর করে ফেলো, এইটার উত্তরটা কি হবে। আর আমি যেই জায়গাগুলো মেনশন করতেছি এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যে 3টা জায়গা বললাম এই জায়গাগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর হোক, বিউপি হোক, সব জায়গায় এই জায়গা থেকে প্রশ্ন আসবে। ওকে, সবাই একটু এটার উত্তর করে দাও দ্রুত, সবাই একটু এটার দ্রুত উত্তর করে দাও। এইটার উত্তর কি হবে? আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলেও সেটা অবশ্যই বলবে। রাবিতে এবার মনে হয় না কোনো সিলেকশন থাকবে, এটাও অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, সবাই পরীক্ষা দিতে পারবে। ওকে, তাহলে দেখো বাংলাদেশের সবথেকে প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, আর এই পাটকে বলা হয় সোনালী আঁশ, গোল্ডেন ফাইবার, সোনালী আঁশ। বাংলাদেশকে বলা হয় সোনালী আঁশের দেশ। সোনালী আঁশ হচ্ছে এই পাট। আর পাট সম্পর্কে 2টা তথ্য তোমাদের বেশি জানতে হবে। এক হচ্ছে পাটের জিনোম কোডকে আবিষ্কার করে, এটা হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। আরেকটা হচ্ছে পাট নিয়ে ডক্টর সিদ্দিকুল্লাহ, যিনি হচ্ছে জুটন আবিষ্কার করেন পাটের। আরেকটা তথ্য পাট সম্পর্কে জানবা, যিনি হচ্ছে সোনালী ব্যাগ আবিষ্কার করে, মুবারক খান। এই তথ্যগুলো একটু মনে রাখবা, এগুলো পরীক্ষা আসে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে পাট, প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। পরের প্রশ্নে যাই, সবাই এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে দেখো। এই যে ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখাগুলো, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি ক্লিয়ার করে দিব আজকের ক্লাসে খুব সুন্দর করে, সবাইকে এটা ক্লিয়ার করে দিব খুব সুন্দর করে। আর এরপর আর এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী, তো এই পৃথিবীকে বেষ্টন করে অনেকগুলো রেখা গিয়েছে। ওকে, অনেকগুলো রেখা গিয়েছে। দ্রুত একটু এটার উত্তর করে ফেলো, দ্রুত সময়ের ভিতরে এটার উত্তর করে ফেলো, সবাই দ্রুত উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে ফেলো সবাই। যারা এখনো যুক্ত হয়ে ক্লাসটা শেয়ার করনি, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি। দেখো এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীকে বেষ্টন করে 2 ধরনের রেখা রয়েছে। যেমন এইভাবে যে রেখাগুলো, এই যে রেখাটা, যেই রেখাগুলো দাঁড়িয়ে আছে, যেই রেখাগুলো এইভাবে দাঁড়িয়ে আছে, এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আর যে রেখাগুলো দাঁড়িয়ে থাকতে অক্ষম বা দাঁড়িয়ে থাকতে পারে না, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে এগুলো হচ্ছে অক্ষরেখা। অক্ষম মানে এগুলো হচ্ছে অক্ষরেখা। এইভাবে যে রেখা, এইগুলো হচ্ছে অক্ষরেখা। তারপর যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো এই রেখাগুলো পৃথিবীর পুরোটা জুড়ে বেষ্টন করে আছে। এই যে রেখাগুলো, এইগুলো পুরো পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। তো এই রেখাগুলোর নাম পরীক্ষায় বারবার আসে। যেমন পৃথিবীকে সমান 2 ভাগে, উপর তো উত্তর, এটা আমরা সকলেই জানি, আর নিচে হচ্ছে দক্ষিণ, আর হাতে ডান পাশটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে পৃথিবীকে বেষ্টন করে এইভাবে যে রেখাটা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমের সমান 2টা ভাগে ভাগ করে, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন বা মূল মধ্যরেখা। প্রাইম মেরিডিয়ান লাইন বা হচ্ছে মূল মধ্যরেখা। ওকে, তোমরা একটু উত্তর করে দাও যারা যুক্ত হয়েছো। যারা যুক্ত হয়েছো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। আর যারা ক্লাসটা শেয়ার করবে তারা কিন্তু এই ক্লাসের দাগানো পিডিএফটা পেয়ে যাচ্ছ ফ্রিতে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে মূল মধ্যরেখা বা হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন। তারপর এই যে যে রেখাটা, এটার মান হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে, এই রেখাটা হচ্ছে অক্ষরেখা। তার মানে এর আরো নাম রয়েছে, যেমন হচ্ছে এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রেখা বা বিষুব রেখা। তারপর 23.5 ডিগ্রি যে রেখাটা, এইটা হচ্ছে 23.5 ডিগ্রি যে রেখাটা, এই রেখাটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আর এই জায়গায় হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান। এই জায়গায়, এই জায়গায় হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান। বোর্ডটা একটু প্রবলেম করতেছে, বারবার তথ্যগুলো লেখাগুলো চলে যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান, এই জায়গায়। তো এই জায়গার উপর দিয়ে কি রেখা গিয়েছে? ট্রপিক অফ ক্যান্সার। বা আরেকটা হচ্ছে দেখা গিয়েছে এইভাবে, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে সবাই একটু এটার উত্তর করে দাও তো। এখন এটার উত্তর কি হবে? এখন তোমাদের জানা হয়ে গেছে যে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে। আমি একটু আবার
এটা ফাইলটা আবার এক্সপোর্ট করি, তো দেখি এই প্রবলেমটা সলভ হয় কিনা। আশা করছি এখন সলভ হয়ে যাবে। দেখো এই যে ভৌগোলিক রেখাগুলো, এই রেখাগুলো পুরোটাই পৃথিবীকে বেষ্টন করেছে। যেগুলো এইভাবে রেখা, এই রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, আর এইভাবে যে রেখাগুলো সেইগুলো হচ্ছে অক্ষরেখা। আর এই রেখাগুলোর মাঝে, এই রেখাগুলোর মাঝে আবার এর অনেক নাম রয়েছে, যেমন ইকুয়েডর, বা এই রেখাটার নাম হচ্ছে বিষুবরেখা। বাংলায় যদি বলি সেটা হচ্ছে বিষুবরেখা। এই প্রশ্নে আমরা ছিলাম, এই প্রশ্নে আমরা ছিলাম যে এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং পৃথিবীকে বেষ্টন করে এইভাবে যে রেখাগুলো, এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা এইগুলো। আর এইভাবে বেষ্টন করে যে রেখাগুলো, এইগুলো হচ্ছে অক্ষরেখা। তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা বা হচ্ছে ইকুয়েটর বা বিষুবরেখা। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আর এইটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা হচ্ছে মকর ক্রান্তি রেখা। নিচে হচ্ছে সুমেরুবৃত্তীয় রেখা, উপরে হচ্ছে সুমেরুবৃত্তীয়, আর নিচে হচ্ছে কুমেরুবৃত্তীয় রেখা। এই হচ্ছে গুরুত্বপূর্ণ রেখা, পরীক্ষা আসে। ওকে, আশা করছি এইটার উত্তর তোমরা করে ফেলেছো সবাই। এইটার উত্তর তোমরা আশা করছি সবাই করে ফেলেছো। এইটার উত্তর বাংলাদেশের উপর দিয়ে 2টা রেখা গিয়েছে। এই জায়গায় হচ্ছে আমাদের বাংলাদেশ, এই অংশটুকু জুড়ে দেখো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের উপর দিয়ে কি রেখা গিয়েছে? ট্রপিক অফ ক্যান্সার, আর হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আর এই 2টা রেখা একত্রে মিলিত হয়েছে হচ্ছে ফরিদপুরের ভাঙায়। এই তথ্যটা একটু মনে রাখবা যে 2টা রেখা কোথায় একত্রে সেট করেছে এইভাবে, এই জায়গাটুকু হচ্ছে ফরিদপুরের ভাঙা। তাহলে এটার উত্তর হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। পরের প্রশ্নে যাই আমরা। দেখো, ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য দহগ্রাম এনক্লেভ লোকেটেড? মানে হচ্ছে, এটার মানে হচ্ছে ছিটমহল। এটার মানে হচ্ছে ছিটমহল। ছিটমহল কোথায় অবস্থিত? দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করে দাও, এইটার উত্তর কি হবে? ওকে, এইটার উত্তর কি হবে? সবাই একটু দ্রুত উত্তর করে দাও, এইটার উত্তর কি হবে? তারপর আমি ব্যাখ্যায় যাচ্ছি। তোমাদের কি শুনতে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো নেট প্রবলেম হচ্ছে? একটু আমাকে তো বলো তো যে নেট প্রবলেম হচ্ছে কিনা। একটু আমাকে বলো যে তোমরা নেট প্রবলেম ফেস করছো কিনা ক্লাসের মাঝে। সবাই উত্তর করো। তোমরা প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট যুক্ত রয়েছো, বাট সবাই উত্তর করতেছো না। সবাই উত্তর করছো না, দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? মানে হচ্ছে দহগ্রাম ছিটমহলটা কোথায় অবস্থিত? দহগ্রাম ছিটমহলটা কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা হচ্ছে লালমনিরহাটে। যারা এইটা উত্তর করেছো, এই ছিটমহল বিনিময় চুক্তিটা কার্যকর হচ্ছে 2015 সালে। এইটুকু শুধু মনে রাখবা, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তো ছিটমহল সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল, যেটা হচ্ছে লালমনিরহাট জেলায়। পরের প্রশ্ন আসো। হোয়াট ইজ বিএসএস? ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। এটা আবার বলিও না কেউ, ঠিক আছে? হোয়াট ইজ বিএসএস? সবাই একটু উত্তর করো এটা। আর যারা ক্লাসটা শেয়ার করবে, আমি আবারও বলছি, যারা ক্লাসটা শেয়ার করবে তারা কিন্তু এই যে দাগানো পিডিএফটা, এটা ফ্রিতে পেয়ে যাবে। ওকে, দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? হোয়াট ইজ বিএসএস? এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম কি? দ্রুত 4 নাম্বারটার উত্তর করে ফেলো। দ্রুত 4 নাম্বারটার উত্তর করে ফেলো। এখানে স্পেলিংটা আগে পিছে হয়ে গিয়েছে, জাস্ট এখানে বাংলাদেশ প্লেস লিখে দিই। ওকে, দেখো এটার উত্তর কি হবে?
বিএসএস এর ফুল ফর্ম কি হবে? এটা একটা, এইটুকু তোমাদের প্রশ্নে আরো সহজ আসছে যে হচ্ছে এটার মানে কি বোঝাচ্ছে। বাংলাদেশের একটি জায়গা, একটা নিউজ এজেন্সি, একটা বই, তারপরে হচ্ছে মেডিকেল কোম্পানি। অনেককেই দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে। এটা হচ্ছে, এটার উত্তর হচ্ছে, যারা উত্তর করেছে হচ্ছে নিউজ এজেন্সি, তাদের সবার উত্তর সঠিক হয়েছে। এটার মানে হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা, এটা হচ্ছে একটা নিউজ এজেন্সি। তারপরের প্রশ্নে আসো, হুইচ রিভার ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ? বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী কোনটি? নদ নদী থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে একটু আগে দেখো। নদ নদীর উৎপত্তি বা অরিজিন, তারপর হচ্ছে নদ নদীর মিটিং পয়েন্ট বা হচ্ছে মিলনস্থল, তারপর স্পেশাল যে তথ্যগুলো থাকে, যেমন এই নদীর বৈশিষ্ট্য কি, এই নদীর কি বিশেষ বৈশিষ্ট্য আছে, এইগুলো কিন্তু পরীক্ষা আসে। দেখো, আমি নদ নদী নিয়ে একটু প্রাথমিক আলোচনা করে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো এই বাংলাদেশকে বেষ্টন করে আছে অসংখ্য নদী। তো এই নদীগুলোর আবার স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। যারা ক্লাসটাতে এখন যুক্ত হয়েছে তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মাঝে মেনশন করে দাও যেন তারাও ক্লাসটিতে যুক্ত হতে পারে। ওকে, দ্রুত দ্রুত শেয়ার করে দাও, তারাও যেন ক্লাসটিতে যুক্ত হতে পারে। এই জায়গায় গঙ্গোত্রী হিমবাহ, এই জায়গা থেকে বাংলাদেশে একটা নদী প্রবেশ করে, এইটার নাম হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর ভারতীয় নাম হচ্ছে গঙ্গা। তারপর আসো, এই জায়গায় হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল করতোয়া, আর এই পাশ দিয়ে আসে হচ্ছে তিস্তা, বাংলাদেশে প্রবেশ করে করতোয়া এবং হচ্ছে তিস্তা। তারপর যে নদীগুলো গুরুত্বপূর্ণ আমি সেইগুলোই শুধু বলে দিচ্ছি। এখানে হচ্ছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, এইখান থেকে যে নদীটা বাংলাদেশে প্রবেশ করে এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে আসে এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর কুমিল্লার ডুম্বুর অঞ্চল থেকে, ডুম্বুরে যে পাহাড়ি অঞ্চল, এখান থেকে গোমতী এবং তিতাস নদীর উৎপত্তি হয়। এই জায়গা থেকে উৎপত্তি হয় গোমতী এবং তিতাস। তারপর এখানে হচ্ছে মিজোরামের লংলেহ উপত্যকা, লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা, এই জায়গা থেকে যে নদীর উৎপত্তি হয় এটা হচ্ছে কর্ণফুলী। তো এই নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী সেটা হচ্ছে 57টি, 3টি হচ্ছে ভারতের বা 3টি হচ্ছে মায়ানমারের সাথে, আর 54টি হচ্ছে ভারতের সাথে। এটা আমরা একটু মনে রাখবো। তারপর যে নদীগুলো পড়লাম সবগুলি হচ্ছে ভারতের। আর এই পাশ থেকে সাঙ্গু, মাতামুড়ি আর নাফ, নাফটাই শুধু আমরা দেখব। এই নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত নির্ধারণকারী নদী। নাফ হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত নির্ধারণকারী নদী। আর এইখানে একটা নদী রয়েছে, এটা হচ্ছে হারিয়াভাঙা, হারিয়াভাঙা, এটা হচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণকারী নদী। এখন এই পদ্মার বিশেষ তথ্য হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী। তো এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো অলরেডি। যারা এখনো কমেন্ট করোনি তারা দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে। যারা এখনো উত্তর করোনি, ওকে, যারা এখন উত্তর করেনি তারা দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে, যে বাংলাদেশের লার্জেস্ট রিভার কোনটি বা লংগেস্ট রিভার কোনটি, এটার উত্তর করে ফেলো। তারপর তিস্তা, এটাকে বলা হয় উত্তরবঙ্গের লাইফ লাইন। তারপর সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আসে ব্রহ্মপুত্র, যার পুরাতন নাম হচ্ছে লৌহিত্য, পুরাতন নাম হচ্ছে লৌহিত্য। ব্রহ্মপুত্রের পুরাতন নাম হচ্ছে লৌহিত্য, পদ্মার হচ্ছে কীর্তিনাশা। এই তথ্যগুলো একটু মনে রাখবা। তারপর এখানে হচ্ছে গোমতী নদী, এর স্পেশাল তথ্য হচ্ছে এই নদীতে কখনো জোয়ার ভাটা হয় না, আর এইটাকে বলা হয় কুমিল্লার দুঃখ, এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ, গোমতী নদীকে। তারপর কর্ণফুলী, বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী, সব থেকে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, যে নদীতে হচ্ছে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, এই খরস্রোতা নদী কর্ণফুলী। আর এই জায়গায় একটা নদী রয়েছে হালদা, এই নদী হচ্ছে বাংলাদেশে উৎপত্তি,
বাংলাদেশেই শেষ, এবং এই নদীতে হচ্ছে কার্প জাতীয় মাছের পোনা প্রাকৃতিকভাবে ডিম ফোটায়। ওকে, এই তথ্যগুলো একটু গুরুত্ব দিয়ে জানবা। ওকে, যেই তথ্যগুলো বললাম নদী সম্পর্কিত উৎপত্তি, মিলনস্থল এবং নদ নদীর গুরুত্বপূর্ণ পর্যায়ে এবং বিবিধ যে স্পেশাল তথ্যগুলো আছে এইগুলো একটু মনে রাখবা, তাহলেই হবে। এই নদীগুলোর উৎপত্তি স্থল বাকিগুলো আমি বলে দিয়েছি। ওকে, এখন মিটিং পয়েন্টটা একটু দেখে ফেলো এক নজরে। এই জায়গায় হচ্ছে রাজবাড়ী, এই রাজবাড়ির এখানে মিলিত হয় পদ্মা এবং যমুনা। আগে তোমাদের যমুনা নদীটা সৃষ্টি করে আনতে হবে। এই জায়গায় হচ্ছে দেওয়ানগঞ্জ, জামালপুরের এই দেওয়ানগঞ্জে হচ্ছে ভূমিকম্প হয় 1787 সালে। এই ভূমিকম্পের ফলে যে ব্রহ্মপুত্রের মেইন স্রোতটা যমুনা নামের সামনের দিকে প্রবাহিত হয়। এই যমুনা নদীর স্পেশাল তথ্য হচ্ছে এই নদীর সব থেকে বেশি চর সমৃদ্ধ নদী হচ্ছে যমুনা, যার পুরাতন নাম হচ্ছে জোনাই। একটু মনে রাখবা এটা, জোনাই। তারপর এই জায়গায় হচ্ছে পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয়। এই জায়গায় পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয়। এই জায়গাটুকুর নাম হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ। পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয়। তারপর এই দিক থেকে দুইটা নদী আসে, সেটা আবার লিখিনি, সুরমা এবং কুশিয়ারা। এই দিক থেকে সুরমা এবং কুশিয়ারা এই দুইটা নদী একসাথে মিলিত হয় যে জায়গায়, এইটা হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ এই জায়গায়। তারপরে আজমেরিগঞ্জে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয় এই নদীটা। তারপর এইখানে এই দিক থেকে যে পুরাতন ব্রহ্মপুত্র এই দিক দিয়ে চলে আসছে, এই পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী একসাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়, এইদিকে অগ্রসর হয়। এবং এই জায়গায় চাঁদপুরে হচ্ছে মিলিত হয় মেঘনা আর এই দিক থেকে আসা পদ্মা। তারপরে এরা বঙ্গোপসাগরে পতিত হয়। ওকে, এইগুলো একটু মনে রাখলে হবে, এইগুলো একটু মনে রাখলে হবে। বারবার বোর্ডটাই কেন যেন পরের বার আসতেছে, একটা রেখা পরের বার আসে, আমি একবার ইনপুট দেওয়ার পরও। তারপর এই দিক দিয়ে আসা তিস্তা আর এইখানে হচ্ছে ব্রহ্মপুত্র। তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয় কুড়িগ্রামের চিলমারিতে। তিস্তা এবং ব্রহ্মপুত্র কুড়িগ্রামের চিলমারিতে। এই তথ্যগুলা সকল পরীক্ষায় আসে, সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নদ নদী থেকে এইগুলোই প্রশ্ন আসে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাও। দেখো, বাংলাদেশ ইজ নট এ মেম্বার কান্ট্রি অফ, মানে হচ্ছে কোন সংস্থার বাংলাদেশ মেম্বার নয়। দ্রুত উত্তর করে ফেলো। ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তারপর এটা হচ্ছে ওআইসি। তোমরা সকলেই জানো যে ইসলাম মানে হচ্ছে ইসলাম যে দেশগুলোর ধর্ম এরা একত্রিত হয়ে যে সংগঠনটা গঠিত করে সেটা হচ্ছে ওআইসি। এই ওআইসি সদর দপ্তর হচ্ছে জেদ্দা। এদের একটা ব্যাংক রয়েছে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা একটু মনে রাখবা। নেম, নন অ্যালায়েন্ড মুভমেন্ট। তারপর এটা হচ্ছে জাতিসংঘ, ইউনাইটেড নেশন। কোনটা সদস্য বাংলাদেশ নয়? দ্রুত একটু উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? যারা যুক্ত রয়েছে দয়া করে সবাই উত্তর করে ফেলো। দ্রুত উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? 7 এর উত্তর কি হবে? 7 নাম্বারটার উত্তর করে ফেলো। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? আমি সবগুলো বলে দিলাম কোনটা কোন ধরনের সংস্থা। এটা হচ্ছে তেল নিয়ে, নন অ্যালায়েন্ড মুভমেন্ট। তারপর এটা হচ্ছে জাতিসংঘ, এটা হচ্ছে ওআইসি। কোনটা সদস্য নয়? 6 এর উত্তর করে ফেলো সবাই। তোমরা যারা যুক্ত রয়েছে প্রায় 100-র কাছাকাছি যুক্ত রয়েছে, বাট তোমরা ক্লাসটা শেয়ার করেছো গুটি কয়েক স্টুডেন্ট। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যেন সবাই ক্লাসটা যুক্ত হতে পারে। হ্যাঁ, এইটার উত্তর হচ্ছে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এইটা হচ্ছে বাংলাদেশ, এইটার সদস্য নয়। এটার বর্তমান সদস্য হচ্ছে 12টি দেশ, এবং যারা তেল উৎপাদন করে তাদের সংস্থাটা হচ্ছে এই ওপেক। ওকে, তারপরের প্রশ্নে যাই। দেখো, হো ইন্ট্রোডিউস বেঙ্গলি নিউ ইয়ার, মানে হচ্ছে বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন? মানে হচ্ছে বাংলা নববর্ষ প্রথম হচ্ছে কোন সম্রাট? এখানে দেখো, দেখলেই বুঝতে পারবে এটার উত্তর কি হবে। আকবর, শের শাহ, লক্ষণ সেন, সুলতান মাহমুদ। কি হবে এটার উত্তর? সবাই পারবে আশা করছি। এটার উত্তর কি হবে? সবাই পারবে। এটার উত্তর কি হবে?
সবাই উত্তর করে ফেলো দ্রুত। এইটার উত্তর কি হবে? বাংলা নববর্ষে প্রবর্তন করে, মানে বাংলা যে সালটা এইটার গণনা রীতি শুরু করেন কে? বাংলা নববর্ষে প্রবর্তন করেন কে? যেটা ধরে উত্তর করো, উত্তর ঠিকই হবে। সবাই উত্তর করো, 7-এর উত্তর কি হবে? এখন অনেকে যুক্ত হচ্ছ, সালাম জানাচ্ছ। ওয়ালাইকুম সালাম। আজকে গলাটা একটু বসে গেছে, এর জন্য অনেক কথা তোমরা হচ্ছে ভালো করে বুঝতে পারছো না, বুঝতে পারছি, কিন্তু আমি বারবার বলার পরে তোমরা আশা করছি যে বুঝতে পারছো। একটু এটার উত্তর করে দাও। হো ইন্ট্রোডিউস বেঙ্গলি নিউ ইয়ার? আকবর, শের শাহ, লক্ষণ সেন, সুলতান মাহমুদ। কে এটার প্রচলন করেন? 7-এর উত্তর আমরা সবাই জানি, এটা হচ্ছে মুঘল সম্রাট করে। তাহলে মুঘল সম্রাট কে করেন? আকবর। এটার উত্তর তোমরা যারা আকবর করেছো, মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং তাকে এই সিংহাসনে বসার মতো করে প্রিপেয়ার করেন। তার লর্ড ফাদার বলে তিনি ডাকতেন বৈরাম খাঁ, এবং তিনি অনেকগুলো ধর্মমত একসাথে করে একটা ধর্মমত প্রচার করেন, যেটা হচ্ছে দ্বীন-এ ইলাহি। কে করেন সেটা? সেটা হচ্ছে আকবর, এবং সেই সাথে তিনি হচ্ছে এই বাঙালি নববর্ষেরও প্রবর্তন করেন। ওকে, তোমরা যারা 7-এর 1 উত্তর করেছো সবার উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাও। হো রোড দ্য পোয়েট্রি টাইটেল সেপ্টেম্বর অন যশোর রুট? এই সেপ্টেম্বর অন যশোর রুট এইটা কার লেখা? সেপ্টেম্বর অন যশোর রুট এইটা কার লেখা? এই প্রশ্নগুলো কিন্তু সকল ভর্তি পরীক্ষায় আসে। ওকে, জাস্ট ইংলিশ ভার্সনে আসে হচ্ছে বিউপিতে, আর বাকিগুলোতে তোমরা বাংলা ভার্সনে পেয়ে যাবা। আগে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আর এটা নিয়ে ঝামেলা হবে না কারো। এটার উত্তর করে দাও। কে সেপ্টেম্বর অন যশোর রুট এই কবিতাটা লিখেন? সেপ্টেম্বর অন যশোর রোড কে এই কবিতাটা লিখেন? দ্রুত উত্তর করে ফেলো। জর্জ হ্যারিসন, রাবেয়া খাতুন, অ্যালেন গিন্সবার্গ, অ্যান্টনি মাসকারেনহাস। দ্রুত উত্তর করো এটার। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি হচ্ছে যশোরে এই দিক দিয়ে শরণার্থী শিবিরে গিয়েছিলেন, পরবর্তীতে এসে তিনি এইটা লিখেন, সেপ্টেম্বর অন যশোর রোড। পরের প্রশ্নে আসো। দ্য ট্রাইবস গারো কোন ক্ষুদ্র নিগোষ্ঠী? মানে হচ্ছে গারো ক্ষুদ্র নিগোষ্ঠী লিভ ইন হুইচ ডিস্ট্রিক্ট? মানে হচ্ছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী, মানে হচ্ছে ট্রাইব মানে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। গারো ক্ষুদ্র নিগোষ্ঠী কোন জেলায় বসবাস করে? দেখো, এটা যদি আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন হয় এইভাবে, এদের অবস্থান মানে কোথায় বসবাস করে, তারপর এদের ধর্মীয় আচার অনুষ্ঠান, আর হয় বিবিধ তথ্য। এই কয়টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে। তো আমাদের বাংলাদেশে কোথায় কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে একটু যদি দেখে ফেলো। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। দেখো, বাংলাদেশের এই অঞ্চলটায় বসবাস করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার। এই অঞ্চলে হচ্ছে খাসিয়া, খাসিয়া, মণিপুরি, পাঙ্গন। এই অঞ্চলে বসবাস করে খাসিয়া, মণিপুরি এবং পাঙ্গন। আর এই খাসিয়া, মণিপুরি, পাঙ্গনদের বিশেষ বৈশিষ্ট্য, খাসিয়াদের হচ্ছে এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার কাঠামো, আর পাঙ্গন হচ্ছে বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী। এই যে বিশেষ তথ্যগুলো, এগুলো আমরা একটু সুন্দর করে মনে রাখবো। তারপর বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50 ধরনের। কত ধরনের? 50 ধরনের। এবং এদের মাঝে সব থেকে বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠীটা হচ্ছে চাকমা, তারপর হচ্ছে মারমা, এরপর হচ্ছে ত্রিপুরা, তারপর এই অংশ হচ্ছে
শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অংশে বসবাস করা হচ্ছে যে প্রশ্নে আসছে গারো, হাজং। এই প্রশ্নটা বিউপিতে হচ্ছে এই হাজংটা এই বছর এসেছিল। হাজং আর হচ্ছে কোচ, এই তিনটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে ময়মনসিংহের এই অঞ্চলে। শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইলেও কিছু অংশ রয়েছে। ওকে, টাঙ্গাইলেও কিছু অংশ রয়েছে। তারপর রংপুরে হচ্ছে রাজবংশী, রংপুরে বসবাস করা হচ্ছে রাজবংশী। তারপর এই অংশ জুড়ে বসবাস করা হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অংশে বসবাস করা হচ্ছে সাঁওতাল আর হচ্ছে ওরাও। তারপর এখানে হচ্ছে পটুয়াখালী আর হচ্ছে কক্সবাজার এই অংশে বসবাস করা হচ্ছে রাখাইন। এই একটু মনে রাখলে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীটা আনসার করতে পারি। তারপরে এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এখানে হচ্ছে প্রায় 13 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। ওই যে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বম, তারপর হচ্ছে কুকি, লুসাই, খুমি, খিয়াং এরা বসবাস করে কোথায়? এই পার্বত্য চট্টগ্রামে। তো তোমার যেগুলো অপরিচিত লাগবে সবগুলো কোথায়? এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এইটা হলেই তোমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উত্তর করতে পারো। যেমন ধরো আগেরবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল কোনটা? পাঙ্গন। তো এই একটু 2 মিনিটের পড়াতেই তুমি পেরে ফেললা। আর যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী পুরোটা ইন ডিটেলসে পড়তে যাও তোমার সময় ক্ষেপণ হবে, অনেক বেশি মনেও রাখতে পারবে না। তো এরকম অল্প পড়েই যদি আমরা উত্তর করতে পারি তাহলে আমরা বেশির দিকে কেন যাব? তো তাহলে দেখো এই অংশে হচ্ছে পার্বত্য অঞ্চলে বসবাস করে কারা বললাম? চাকমা, মারমা, খুমি, খিয়াং, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, লুসাই এইগুলো হচ্ছে এরা বসবাস করে যায়। যেগুলো অপরিচিত লাগবে তাদের আবাসস্থল এখানে। তারপর চাকমাদের প্রধান উৎসব হচ্ছে বিজু, মারমাদের হচ্ছে সাংরাই, ত্রিপুরাদের হচ্ছে বৈশুক, আর এইদিকে গারোদের হচ্ছে ওয়ানগালা। এইগুলো একটু মনে রাখবা। ওয়ানগালা মণিপুরীদের রাস উৎসব। তারপরে খিয়াংদের হচ্ছে সাংলান, রাখাইনদের হচ্ছে সান্দ্রে আর হচ্ছে জলকেলি, সান্দ্রে আর জলকেলি। আর এই অঞ্চলে একটা বর্ষবরণ উৎসব আছে, সেটা হচ্ছে বৈশাখী। বৈশাখী মিন্স এইটুকুতে হচ্ছে বিজু, বিতে হচ্ছে বিজু, সাথে হচ্ছে সাংরাই, বইতে হচ্ছে বৈশুক। মানে হচ্ছে এই তিনটা প্রধান উৎসব একত্রিত করে এটার নাম রাখা হয়েছে। হ্যাঁ অবশ্যই, কেন নয়। ন্যাশনাল, তোমরা যারা আগের বার ন্যাশনালের কোর্সে ফ্রি কোর্সটা করেছিলে তারা জানবে যে এই ক্লাসগুলো থেকে কতটা তোমরা উপকৃত হয়েছো। ওকে, অবশ্যই আসবে। তো এই হচ্ছে আশা করি ক্লিয়ার আমাদের এটা। আশা করছি সবারই এটা ক্লিয়ার হয়েছে, তোমাদের সবার এটা ক্লিয়ার হয়েছে। তাহলে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? যারা এখন উত্তর করনি দ্রুত একটু উত্তর করে ফেলো। এখন ক্লাসে তো আমি ক্লিয়ার করে দিলাম এটা, তাহলে এটা সবাই পারবে। এখন জাস্ট এটার একটু উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? সবাই একটু উত্তর করে ফেলো, এইটার উত্তর কি হবে? যারা এখন উত্তর করনি দ্রুত উত্তর করে ফেলো। এখন তো সবগুলো জানো কে কোথায় বসবাস করে এবং কাদের উৎসব কোনটা, এগুলো তো সবই জানো। এখন উত্তর করে ফেলো। যারা এখন উত্তর করেনি দ্রুত উত্তর করে ফেলো। হ্যাঁ, গারো হচ্ছে কোথায়? মাইমেনসিং, নেত্রকোনা, তারপর হচ্ছে শেরপুর, টাঙ্গাইল এই অঞ্চলে গারোরা বসবাস করে। পরের প্রশ্নে আসো। 10, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তোমরা সকলেই জানো খেতাবপ্রাপ্ত যারা হয়েছেন তারা হচ্ছে 4 ধরনের। এই যে গ্যালান্টারি অ্যাওয়ার্ড, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম আর হচ্ছে বীর প্রতীক। তো অনলি ফরেনার হো গট দ্য টাইটেল অফ বীর প্রতীক। তাহলে এই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন ফরেনার ছিল। কে সেটা একটু উত্তর করে ফেলো তো। এই ফরেনারটার নাম কি? কে হচ্ছে সেই ফরেনার যে হচ্ছে এই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা? কে সে? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধা কে সে?
আশরাফুল ইসলাম, তারপরে হচ্ছে ফজিলাতুন্নেসা, তারপর হচ্ছে হাবিবুল্লাহ, বেলালি, তাদের সবার উত্তর সঠিক হয়েছে। যারা উত্তর করেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে। ডব্লিউ.এস. ওডারল্যান্ড, তিনি হচ্ছে বাংলাদেশের একমাত্র মানে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিদেশি যিনি হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হন। আর এই ক্রমটা মনে রাখবা, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম আর হচ্ছে বীর প্রতীক, এই ক্রমটা পরীক্ষায় আসে। সব বিশ্ববিদ্যালয়ের টপিকগুলো তো সেম, বিউপির ক্ষেত্রে শুধু ইংলিশে হয়, বাট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো থেকে প্রশ্ন আসে মাস্ট। যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ জ্ঞানের এই টপিকগুলো থেকে মাস্ট প্রশ্ন আসে। ওকে, আলাদা করে কোনো বিশ্ববিদ্যালয় জাস্ট বিউপির ক্ষেত্রে আলাদা করতে হয়, জাস্ট শুধুমাত্র হচ্ছে এটা ইংলিশ ভার্সন কারণে। ঠিক আছে, এই ইংলিশ ভার্সনের জন্য হচ্ছে বিউপিটা জাস্ট আলাদা, বলতে আমরা তথ্যটা একই, তুমি যদি তথ্যটা জানো সেটা ইংলিশে হোক বাংলায় হোক তুমি কিন্তু পারবে। ওকে, হ্যাঁ এইটার উত্তর হচ্ছে ডব্লিউ.এস. ওডারল্যান্ড। পরের প্রশ্নে যাও। তার আগে তোমরা যারা বিউপির প্রিপারেশন নিতে ইচ্ছুক বা বিউপির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বেস্ট সাজেশন হবে এই যে প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট বইটি। একাধারে তুমি কি করতে পারছো, এখান থেকে হচ্ছে তুমি প্রশ্ন দেখে আইডিয়া নিতে পারছো, তারপর আবার মডেল টেস্ট। আর এইটার পাশাপাশি এই বইটিতে তোমাদের জন্য রয়েছে হচ্ছে স্পেশাল সাজেশন। সাধারণ জ্ঞানের পাঠটুকু আমি নিজে করেছি, তো এই সাধারণ জ্ঞানের পাঠটুকু যদি পড়তে পারো তোমার এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে দিবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে ওই সাজেশনটুকু তোমাদের খুবই কাজে লাগবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে দেওয়া। ওকে, তো তোমরা অবশ্যই এই বইটি সংগ্রহ করে নিবে যারা বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো, হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ জাতীয় স্মৃতি সৌধ? মানে হচ্ছে দেখো বাংলায় লিখলে পড়তে তোমাদের কষ্ট হয়, বাট বাংলিশে লিখছে না, এটা জাতীয় স্মৃতিসৌধ মানে হচ্ছে হোয়াজ দ্য আর্কিটেক্ট অফ জাতীয় স্মৃতিসৌধ। তোমরা কিন্তু প্রশ্ন দেখেই বুঝে ফেলছো যে আমাদের স্মৃতিসৌধের স্থপতিকে। দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত উত্তর করে ফেলো। এইটার উত্তর কি হবে? বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে এই সবগুলোর আমরা কি জানবো, এই সবগুলোর কে তৈরি করে, কে হচ্ছে এইগুলোর স্থপতি, এগুলো আমাদের মাস্ট জানতে হবে। দ্রুত উত্তর করে ফেলো। তো এটার উত্তর কি হবে? হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ জাতীয় স্মৃতিসৌধ। আমাদের যে শহীদ মিনার রয়েছে এটার হচ্ছে হামিদুর রহমান। তারপর আমাদের যে সংসদ ভবন রয়েছে এইটার স্থপতি হচ্ছে লুই আই কান। তারপর থার্ড টার্মিনাল যে নির্মিত হলো এটার স্থপতি হচ্ছে রোহানি বাহারিন। তারপর আমাদের যে কমলাপুর রেল স্টেশন এটা হচ্ছে বব বুই। এইগুলো আমাদের মাস্ট জানতে হবে। দ্রুত উত্তর করে বলো, হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ জাতীয় স্মৃতিসৌধ? কে এইটার আর্কিটেক্ট? কে এইটার আর্কিটেক্ট? দ্রুত উত্তর করে ফেলো। আরও রয়েছে ভাস্কর্য, আমাদের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড যে ভাস্কর্যগুলো, যেমন জাগ্রত চৌরঙ্গি, অপরাজেয় বাংলা, তারপর হচ্ছে সংসপ্তক, সাবাস বাংলাদেশ, তারপর আরও অনেক ভাস্কর্য রয়েছে যেগুলো পরীক্ষায়, বিজয় ৭১ এগুলো পরীক্ষায় আসে, এগুলো আমাদের মাস্ট দেখতে হবে। এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ওকে, যারা উত্তর করোনি একটু উত্তর করে ফেলো। জাতীয় স্মৃতিসৌধ, আবার তোমরা তো স্মৃতিসৌধ বলতে কোনটা যে বুঝতেছো, দেখো আমি স্মৃতিসৌধটা এঁকে দেখিয়ে দিই, কারণ একবার এঁকিয়ে দেখানোর পর তোমাদের এটা আর কখনোই ভুল হবে না। দেখো আমি একটু এঁকিয়ে দেখিয়ে দিচ্ছি, এঁকে দেখে দিই, তাহলে তোমাদের এটা আর ভুল হবে না যে কোনটা হচ্ছে স্যার আঁকিয়ে দেখিয়ে দিয়েছিল। এখন উত্তর করো, আশা করছি এখন উত্তর করতে সহজ হবে। ঠিক আছে, এইটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। ঠিক আছে, এইটার উত্তর করো এখন। হ্যাঁ, দুয়াল চত্বর আজিজুল জলিল পাশা। এখন যার ভুল হবে এটার ক্ষমা নাই, যার এখনো ভুল হবে যে এইটার স্থপতি কে, এখন যে ভুল হবে তার ক্ষমা নাই কিন্তু।
এটা উত্তর করো, এখন উত্তর করো, এখন উত্তর করো, দেখি এখন কে না পারে। হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ জাতীয় স্মৃতিসৌধ? এখন যেন কারো ভুল না হয়, এখন উত্তর করে ফেলো। এইটার উত্তর কি হবে? বহুদিন পরে এই ছবি আঁকলাম, কারণ হচ্ছে এইটা প্রাইমারি স্কুলে থাকতে হচ্ছে শিখেছিলাম। ছবি আঁকার প্রতি যদিও আমার অনেক ঝোঁক ছিল, কিন্তু পরবর্তীতে আর সেটা হয়ে ওঠেনি। একটু উত্তর করো এটার, এখন যেন কারো ভুল না হয়, এখন যেন কারো ভুল না হয়। আমাকে আর্কিটেক্ট বানিয়ে দিছো না, আমি চিত্রশিল্পী হইতে পারি, একটু একটু আঁকতে পারি, এইটুকুই। আর্কিটেক্ট হওয়ার মতো সামর্থ্য বা সাহস কোনোটাই আমার নেই। দেখো এটার উত্তর হচ্ছে তাহলে সৈয়দ মইনুল হোসেন। তার মানে আমাদের এই স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। সবাই উত্তর করেছো সঠিক, ধন্যবাদ। আশা করছি এটা আর ভুলবে না কেউ। পরবর্তী প্রশ্ন দেখো, সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড এজ এ ওয়ার্ল্ড হেরিটেজ বাই? কোন সংস্থা আমাদের সুন্দরবনকে এই ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে? দ্রুত উত্তর করে ফেলো তো, এটার উত্তর কি হবে? এটার উত্তর করে ফেলো দ্রুত, এটার উত্তর কি হবে? সুন্দরবনকে কোন সংস্থা স্বীকৃতি দেয় ওয়ার্ল্ড হেরিটেজ? কোন সংস্থা? দ্রুত। সুন্দরবনকে কোন সংস্থা হচ্ছে স্বীকৃতি দেয়? আর এগুলোর সদর দপ্তর একটু পড়বা। ইউএনডিপির হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। আইএলওর হচ্ছে জেনেভা, আইএলওর হচ্ছে জেনেভা। ইউনিসেফের হচ্ছে এটাও ইউএসএ তে। তারপর ইউনেস্কো, এইটার হচ্ছে প্যারিস, এটার হচ্ছে প্যারিস। হ্যাঁ, তোমরা যারা উত্তর করেছো ইউনেস্কো, সবার উত্তর সঠিক হয়েছে। সাথে এগুলো সদর দপ্তরটা একটু মনে রাখবা। ওকে, পরের প্রশ্ন যাও। Which is the highest award for the heroism and courage of freedom fighters? মানে হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা রয়েছে তাদেরকে কোন কোন খেতাবে ভূষিত করা হয় এবং কোনটা হচ্ছে সব থেকে মর্যাদাপূর্ণ? দ্রুত উত্তর করে ফেলো। আমরা জানি কয় ধরনের? 3 ধরনের। বীর শ্রেষ্ঠ, এটা বাংলিশে লেখা থাকবে বিউপিতে আসলে। তারপর হচ্ছে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এই যে এইটার যে সংখ্যাগুলো রয়েছে এইগুলো পরীক্ষায় আসে। দেখো বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, তারা সবাই হচ্ছে মারা গিয়েছেন এই মুক্তিযুদ্ধে। বীর শ্রেষ্ঠ 7 জন। বীর উত্তম হচ্ছে খেতাবপ্রাপ্ত ছিলেন হচ্ছে 68 জন। তারপর বীর বিক্রম হচ্ছে 175 জন, আর বীর প্রতীক 426 জন। এইটা মনে রাখবো। আর মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, আর হচ্ছে বীর প্রতীক, হচ্ছে বীর প্রতীক। তাহলে এইটার উত্তর আমরা পেয়ে গিয়েছি। এইটার উত্তর হচ্ছে বীর শ্রেষ্ঠ, এরকম করে লেখা থাকবে বীর শ্রেষ্ঠ। এটার উত্তর হচ্ছে বীর শ্রেষ্ঠ।
আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারো, অ্যাডমিশন সংক্রান্ত বা স্পেসিফিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারো। কি হবে, মানে কি জানতে চাও? পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের যে খনিজ সম্পদ রয়েছে এর মাঝে সব থেকে বেশি পাওয়া যায় বা বেশি গুরুত্বপূর্ণ কোনটা, কোনটার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ? প্রশ্নটা হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিসোর্সেস ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ ফর বাংলাদেশ, মানে বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায় বা সব থেকে গুরুত্ব বহন করে কোন রিসোর্সটা, কোন প্রাকৃতিক সম্পদ? দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? Which of the following resources is the most important for Bangladesh? বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদটা একটু দেখিয়ে দেই, পরীক্ষায় আসে, এই টপিকটা থেকেও বারবার আসে যে কোথায় পাওয়া যায় এবং কোনটা কোন শিল্পে বেশি ব্যবহৃত হয়। দেখে ফেলো তো একটু। দেখো, এইভাবে দেখালে তোমাদের মনে থাকবে বেশি সময়। এখানে হচ্ছে সিলেট, এখানে হরিপুরে পাওয়া যায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তারপর খনিজ তেল, এটারও সন্ধান পাওয়া গেছে সিলেটে। তারপর নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় হচ্ছে চীনামাটি, যেটা সিরামিক শিল্পে ব্যবহৃত হয়। দিনাজপুরের বড়পুকুরিয়ায় পাওয়া যায় হচ্ছে কয়লা, বড়পুকুরিয়ায় হচ্ছে কয়লা। তারপর কক্সবাজার আর এই যে সমুদ্র সৈকতগুলো রয়েছে এখানে পাওয়া যায় হচ্ছে তেজস্ক্রিয় বালি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এই মৌলভীবাজারের এখানে যে কুলাউড়া পাহাড় রয়েছে এখানে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, ইউরেনিয়াম। আর প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি ব্যবহৃত হয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, একটু মনে রাখবা এটা। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ 14 উত্তর কি হবে? হ্যাঁ, বর্তমানে গ্যাস ক্ষেত্র হচ্ছে 30টি, 29 এবং 30তম মনে রাখবা। 29 হচ্ছে ইলিশা 1 যেটা ভোলায়, আর 30তম হচ্ছে জামালপুর। গ্যাস আবিষ্কৃত হয় 1955 সালে, উত্তোলন শুরু হয় 1957 সালে। আর আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় যেই গ্যাস ক্ষেত্র সেটা হচ্ছে ট্যাংরাটিলা, মনে রাখবা। তাহলে এইটার উত্তর তোমরা যারা গ্যাস করেছো সবার উত্তর সঠিক হয়েছে, গ্যাস। আর এগুলোর অবস্থানটা একটু দেখবা ভালো করে, কোথায় কোনটা পাওয়া যায় বেশি। পরের প্রশ্নে চলে যাই। দেখো, বলেছিলাম কৃষি থেকে এই কয়টা জায়গা থেকে প্রশ্ন আসে। হোয়ার ইজ দ্য বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড, মানে হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? একটু উত্তর করে ফেলো তো সবাই। এইটার সাজেশনটা, এই যে বইটা দেখতেছো না, এই বইটা সাধারণ জ্ঞান পার্টে খুব সুন্দর করে সাজেশন দেওয়া আছে, ওই অংশটুকু আমি করে রেখেছি তোমাদের জন্য। ওকে, ওইটুকু পড়লে ইনশাল্লাহ তোমাদের ইংলিশের বেসিকও তৈরি হয়ে যাবে, মানে সাধারণ জ্ঞান পড়ার, সেটা বিউপি এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। ওকে, পরের উত্তর করে ফেলো। দেখো, গম গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে দিনাজপুর, চা গবেষণা কেন্দ্র সিলেট, তারপর ইক্ষু গবেষণা কেন্দ্র আর ডাল গবেষণা কেন্দ্র এই দুইটাই হচ্ছে পাবনার ঈশ্বরদী। মশলা বগুড়া, আর কেন্দ্রীয় গু প্রজনন খামার সেটা হচ্ছে সাভার। আর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ম্যানিলার, ফিলিপাইন, মানে হচ্ছে ম্যানিলাতে, ফিলিপাইনের। তারপর আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো রয়েছে যেগুলো আমাদের পড়তে হয়। বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অবস্থিত, এটা একটু মনে রাখবা সবাই। এগুলো আসে পরীক্ষায়, কোনটার গবেষণা কেন্দ্র কোথায়, এগুলো আসে পরীক্ষায়। এইখানে হচ্ছে মশলা এবং ডাল পাবনার ঈশ্বরদী, তারপর সাভার হচ্ছে কেন্দ্রীয় গো প্রজনন খামার, মশলা হচ্ছে বগুড়ায়, তারপর বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে, তারপর হচ্ছে গম দিনাজপুর, আর ইরি হচ্ছে ম্যানিলা। আর তোমরা সবাই উত্তর করেছো এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে, গাজীপুরের জয়দেবপুর হচ্ছে বাংলাদেশের
রাইস রিসার্চ ইনস্টিটিউট, আর পাট গবেষণা কেন্দ্র হচ্ছে ঢাকায়। দেখো, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের বর্তমান সরকার পদ্ধতিটা কেমন? দ্রুত উত্তর করো, বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন? বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন বাংলাদেশ? হ্যাঁ, ফরেস্ট ইনস্টিটিউট সেটা হচ্ছে চট্টগ্রামে, আর চা বোর্ড সেটা হচ্ছে চট্টগ্রামে। তারপর রেশম গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে কোথায়? রেশম গবেষণা কেন্দ্র হচ্ছে রাজশাহীতে, আর আম গবেষণা কেন্দ্র হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। মনে রাখবা এগুলো। সবাই উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? প্রেসিডেন্সিয়াল, ফেডারেল, পার্লামেন্টারি, নান অফ দিস। এটার উত্তর কি হবে? সবাই উত্তর করো তো দ্রুত। আর যে টপিক থেকে আমি প্রশ্নগুলো সিলেক্ট করে রাখি, এই টপিকগুলোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই সবগুলো টপিক হচ্ছে 3 স্টার টপিক, মাস্ট পড়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে রিভিশন দিয়ে যাবা। এই টপিকগুলো আমি কিন্তু সাজেশনমূলক প্রশ্নগুলোই রাখি ওই টপিকগুলো থেকে। আর বাংলাদেশের এই সংসদের আসন সংখ্যা হচ্ছে 300টি। এটা হচ্ছে নির্বাচিত, আর সংরক্ষিত হচ্ছে 50। এই হচ্ছে টোটাল 350। আর সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। আর এটার নিচে যে লেকটা দেখো, এটা হচ্ছে ক্রিসেন্ট লেক। এটা হচ্ছে ক্রিসেন্ট লেক, মনে রাখবা এটা, ক্রিসেন্ট লেক। এগুলো মনে রাখবা, পরীক্ষা আসে এখান থেকে। আর সরকার পদ্ধতি হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত, মানে হচ্ছে পার্লামেন্টারি। তারপর এই ফুল ফর্মগুলো আসে পরীক্ষায়, যেমন হচ্ছে জিডিপি, জিএনপি, তারপর হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আরও যে টাকা সংক্রান্ত বলো। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্থার পুনরূপ, যেমন হচ্ছে ন্যাটো, ইউএন, সার্ক, বিমস্টেক, যতগুলো রয়েছে, ওআইসি, ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো, এগুলো যতগুলো রয়েছে, আইএলও, ওয়ার্ল্ড ব্যাংক, আইবিআরডি, তারপর হচ্ছে আইএমএফ, এগুলো সবগুলোর ফুল ফর্ম, মানে হচ্ছে এই যে যতগুলো সংস্থা রয়েছে এগুলোর ফুল ফর্ম পরীক্ষায় আসে। তাহলে টিন, এটার পুনরূপ কি হবে? সবাই উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? তারপর বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো হচ্ছে বিজিএফ, ভালনারেবল গ্রুপ ফিডিং, তারপর বিজিডি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, এই পুনরূপগুলো আছে, এগুলো একটু পড়বা সবাই, এগুলো আসে পরীক্ষায়। দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? আমরা প্রশ্নের শেষের দিকে চলে এসেছি প্রায়। সবাই উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? আর তোমাদের কি প্রশ্ন রয়েছে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে? তোমাদের কি প্রশ্ন রয়েছে, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কি জানতে চাও, বা কিভাবে পড়বা, কি তোমাদের জানার আগ্রহ রয়েছে, একটু আমাকে বলো। হ্যাঁ, অনেকেই উত্তর করেছো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সবার যারা এইটা উত্তর করেছো, কে কে সঠিক উত্তর করেছো? বনশ্রী, তারপর হচ্ছে ফজিলাতুন্নেসা রাবেয়া রিমা, ফারহান খান, হাবিবুল্লাহ বেলালি, তারপর হচ্ছে আরিফ মাহমুদ। সবার উত্তর সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। পরের প্রশ্নে যাই। দেখো, হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ কুমিল্লা? এই যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের, দেখো তো এটা একটু দেখে ফেলো সবাই, বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর আমি একটু সবগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ সব।
ওকে, দেখো এখানে হচ্ছে দিনাজপুর, এটার পুরাতন নাম হচ্ছে গন্ডুয়ানা ল্যান্ড। দিনাজপুরের পুরাতন নাম হচ্ছে গন্ডুয়ানা ল্যান্ড। তারপর সিলেটের হচ্ছে জালালাবাদ শ্রীহট্ট। এইটা ছাড়াও সিলেটকে বলা হয় 360 আউলিয়া শহর, ভৌগোলিক উপনামে ডাকা হয়। তারপর আসো ময়মনসিংহ নাসিরাবাদ। ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ। তারপর রাজশাহী রামপুর বোয়ালিয়া। রাজশাহীর হচ্ছে রামপুর বোয়ালিয়া। বরিশাল চন্দ্রদ্বীপ। নোয়াখালী সুধারাম ভুলুয়া। নোয়াখালীর হচ্ছে সুধারাম ভুলুয়া। চট্টগ্রাম, যে জায়গাগুলো থেকে দেখাচ্ছি এই জেলাগুলোর অবস্থান এইখানে। ওকে, তারপর দেখো চট্টগ্রামের হচ্ছে ইসলামাবাদ, এবং এইটাকে বলা হয় 12 আউলিয়া শহর। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়া শহর। তারপর ঢাকাটা তো আমরা সকলেই জানি, জাহাঙ্গীরনগর। এবং ঢাকা শহরে গোড়াপত্তন হয় 1610 সালে। ঢাকা শহরে গোড়াপত্তন হয় 1610 সালে। সবগুলো একটু মুখস্থ রাখবা যেগুলো বললাম। তারপর কক্সবাজার, এটার হচ্ছে ফালকিং বা পালকিংও লেখা থাকে, দেখবা, এটাও দেখবা। ওকে, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটাও একটু মনে রাখার ট্রাই করিও। সেটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটির হচ্ছে হরিকেল। রাঙামাটিটা হচ্ছে হরিকেল। ওকে, এখনো সিদ্ধান্ত তো হয়নি, এখনো সিদ্ধান্ত তো হয়নি ওইভাবে, তাই না? আশা করছি মানে হচ্ছে তোমাদের এই যে আরেকটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আইকিউ এর মতো যে প্রশ্নগুলো হয় এইগুলো অ্যাড হয়েছে শুনেছি। ওকে, যে বলেছো এই যে এই জেলাগুলো পুরাতন নাম মনে রাখলে হবে, যতগুলো বললাম। দেখো গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দিনাজপুর, দেখো যেগুলো বললাম, গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দিনাজপুর, রামপুর বোয়ালিয়া হচ্ছে রাজশাহী। তারপর ঢাকারটা জাহাঙ্গীরনগর, তোমরা সকলেই জানো। বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপ। তারপর ময়মনসিংহের হচ্ছে নাসিরাবাদ। সিলেটের হচ্ছে জালালাবাদ। তারপর ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রামের এবং 12 আউলিয়া শহর, আর সিলেট হচ্ছে 360। সুধারাম ভুলুয়া হচ্ছে নোয়াখালী, আর হরিকেল হচ্ছে রাঙামাটি। পার্কিং সেটা হচ্ছে কক্সবাজারের। তারপর এখানে হচ্ছে গাইবান্ধা, এই গাইবান্ধার হচ্ছে ভবানীগঞ্জ। গাইবান্ধার হচ্ছে ভবানীগঞ্জ। সি ইউনিটের জন্য হচ্ছে সাবজেক্ট রিলেটেড যেগুলো আছে না, যেমন ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস পাঠটুকু থেকে পড়বা, ভূগোলের ক্ষেত্রে ভূগোল থেকে পড়বা। তারপর যে রাষ্ট্রের আয়ার বা হচ্ছে ওই যে সরকার রাজনীতি বা এগুলো পরিণীতি থেকে পড়বা, যেগুলো আছে না সাবজেক্টিভ রিলেটেড, এইগুলো পড়লেই হবে। তোমার বইয়ের যেগুলো থাকে না, বইয়ে যেগুলো পড়ে আসছো, পরিণীতি, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, এইগুলো দেখবা পরীক্ষা আসছে। ওকে, সি ইউনিটে আগে বেসিক তোমাদের ইয়ে থেকে পড়া থাকে, তাহলেই হবে। ওকে, পরের প্রশ্ন যাই। দেখো দেখো ইন হুইচ কান্ট্রি বাংলাদেশ এক্সপোর্ট ইটস ওন ম্যানুফ্যাকচার্ড শিপ ফর দ্য ফার্স্ট টাইম। মানে হচ্ছে বাংলাদেশে উৎপাদিত প্রথম যে জাহাজটা কোন দেশে হচ্ছে রপ্তানি করে? নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, হল্যান্ড। একটু উত্তর করে ফেলো তো, এইটার উত্তর কি হবে? In which country Bangladesh export its own manufactured ship for the first time? স্টেলা মেরিস যেটার নাম ছিল। দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে?
হ্যাঁ, এটার উত্তর হচ্ছে ডেনমার্ক। যারা উত্তর করেছে এটার উত্তর ডেনমার্ক, সবার উত্তর সঠিক হয়েছে। লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ফ্লোস থ্রু চায়না, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ? এটা তোমরা আরেকভাবে মনে রাখতে পারো, আমি আজকের ক্লাসে বলেছি বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে যেই নদীটা আসে সেই নদীটা হচ্ছে এটার উত্তর। লাস্ট প্রশ্ন আজকের, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু বুঝতে পারো নি আজকে ক্লাসের, একটু আমাকে জানাও এবং এই প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলো দ্রুত। এই প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলো এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাকে বলো। এটা মানে হচ্ছে বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আসছে এবং চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশ 3 দেশের উপর দিয়ে প্রবাহিত সেই নদীটার নাম কি? 20 নাম্বার উত্তর, শেষ ভালো যার সব ভালো তার। তার মানে যারা শেষটা পারবে তারা হচ্ছে সব ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। আর নদ নদীর আরেকটা বিষয় থেকে আসে পরীক্ষায়, দেখবা এরকম করে একটা নদী হচ্ছে ধরে নাও প্রবাহিত হচ্ছে, এরকম করে প্রবাহিত হচ্ছে নিচের দিকে স্রোতটা, অন্য একটা উৎস থেকে আরেকটা নদী এসে এই নদীর স্রোতের সাথে যদি মিশে যায় এটা হচ্ছে উপনদী। এটা একটু মনে রাখবা। আর প্রকৃতিগতভাবে বা কোনো পাহাড় পর্বতের সাথে বাধাপ্রাপ্ত হয়ে বা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পরে যদি এই স্রোতটা নিয়ে বের হয়ে যায় এটা হচ্ছে শাখা নদী। এটা একটু মনে রাখবা, শাখা নদী। আর দুই বা ততোধিক জায়গায় মিলিত হয় যে নদী, এটা হচ্ছে নদীর সঙ্গম। এগুলো একটু মনে রাখবা। নদীর পর্যায় হচ্ছে 3টি, ঊর্ধ্বগতি, মধ্যগতি আর হচ্ছে নিম্নগতি। ওকে, আশা করছি যে আজকের ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন নেই। অনেকেই বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরা এই ক্লাসগুলো থেকে যতটা উপকৃত হবে সেটাই হচ্ছে মূল বিষয়। ওকে, তারপর যারা বললাম যে বিউপি কে কেন্দ্র করে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য সব থেকে সহায়ক বাজারে এই বইটি। এবং তোমরা যারা সাজেশন চেয়েছো পুরো ক্লাস জুড়ে তাদের জন্য এখানে যে সাধারণ জ্ঞান পাঠটুকু সেইটুকু আমি খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ওইটুকু পড়লেই তোমাদের খুব সুন্দর একটা বেসিক তৈরি হয়ে যাবে এবং তোমরা শুধু বিউপিতে না অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সেখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। ওকে, এই বইটা থেকে এখানে প্রশ্নের একটা ধারণাও পাবে যে এই প্রশ্নগুলো কীরকম বা বিউপিতে আসে। তারপর হচ্ছে এখানে তোমাদের মডেল টেস্টেরও সুযোগ রয়েছে, এইটুকু তোমরা খুব সুন্দর করে এই বই থেকে পাবে। তো বিউপির প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই তোমাদের হচ্ছে যে কোনো একটা বই থেকে প্রশ্নের ধারণা নিতে হবে। আবার সাথে সাথে তোমাদের কি খুঁজতে হবে, ওইখানে যেন আমাদের একটা গাইডলাইনও দেওয়া থাকে, সাজেশন দেওয়া থাকে। তো সকল কিছু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে এই বইটিতে। ওকে, তো কোনো যদি প্রশ্ন না থাকে তোমাদের, আজকের ক্লাস এ পর্যন্তই রাখবো। যদি প্রশ্ন না থাকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে। যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানেই রাখবো। নো, বিউপিতে কোনো ভাইবা নেই এখন, আগে ছিল আমরা যখন পড়েছি তখন ছিল, এখন নেই। এইখানে তোমরা পেজে গেলে একসাথে পেয়ে যাবে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ওইখানে জয়কলি একাডেমিতে, ওইখানে গেলে তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো সাজানো। আর কালকেও তোমাদের এই পেজে দেখবে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে অল ইউনিভার্সিটির জন্য। এটা তো ইংলিশ ভার্সনে হয়, আর সেটা হবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, অল ইউনিভার্সিটির জন্য। অবশ্যই সেই ক্লাসে সবাই থাকবে। ওকে, ওইটারও কিন্তু আমরা ধারাবাহিকভাবে লেকচার 11 পর্যন্ত চলে এসেছি, সবাই থাকবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।